আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। রমজানে গাজায় হামলা চালানোয় আতঙ্কিত জাতিসংঘ প্রধান। এদিকে হামাসের দ্বিতীয় শীর্ষ সামরিক কমান্ডার মারওয়ান ইসাকে হত্যার দাবি ইসরায়েলের। আরও জানাবো, আরব সাগরে চীন ইরানকে সাথে নিয়ে মহড়া শুরু করছে রাশিয়া। এদিকে সপ্তাহান্তে প্রায় 290টি ইউক্রেনের ড্রোন দনতস্কে ধরা পড়েছে। এরপর জানাবো, মোদির অরুণাচল সফর সীমান্ত সমস্যাকে আরও জটিল করবে বলছে চীন। এরপর থাকবে অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। এবং সর্বশেষে জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতির জন্য ভালো সুযোগ হতে পারে রমজান, বলছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রমজানে গাজায় হামলা চালানোয় আতঙ্কিত জাতিসংঘ প্রধান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পবিত্র রমজান মাস শুরু হওয়া সত্ত্বেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় আতঙ্ক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পবিত্র এই মাসেও যুদ্ধ অব্যাহত থাকায় আমি আতঙ্কিত এবং ক্ষুব্ধ। সাংবাদিকদের তিনি কথা বলেছেন। অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি হৃদয় বিদারক ও অগ্রহণযোগ্য। যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার পর গুতেরেস গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন, গাজায় ক্ষুধা অপুষ্টি বিরাজ করছে। তিনি ত্রাণ সরবরাহের সকল বাধা দূর করারও আহ্বান জানান। ইসরায়েল হামলায় এ পর্যন্ত 31,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গুতেরেস বলেছেন, ইতিহাস প্রত্যক্ষ করছে, আমরা দৃষ্টি অন্যদিকে ফেরাতে পারি না। আরও প্রাণহানি এড়াতে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। হামাসের দ্বিতীয় শীর্ষ সামরিক কমান্ডার মারওয়ান ইসাকে হত্যার দাবি ইসরায়েলের। গাজায় বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার মারওয়ান ইসাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সামরিক পদমর্যাদার দিক দিয়ে এই নেতা দ্বিতীয় অবস্থানে ছিলেন বলে জানা গেছে। গতকাল এই তথ্য জানিয়েছে রয়টার্স। রমজান মাসের আগে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি, যার ফলে গাজা ইসরায়েলি হামলার তীব্রতাও কমেনি। মারওয়ান ইসার মৃত্যুর বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যদি তার মৃত্যু নিশ্চিত হয় তাহলে তা হবে গত 5 মাসের যুদ্ধে হামাসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতাকে হত্যার ঘটনা। লোকচক্ষুর অন্তরালে থাকার জন্য শ্যাডোম্যান বা ছায়ামানব নামে পরিচিত ছিলেন ইসা। তিনি এবং হামাসের আরও 2 শীর্ষ নেতা সম্মিলিতভাবে 7 অক্টোবরের হামলার পরিকল্পনা করেন। বিশ্লেষকদের মতে এই 3 নেতাই হামাসের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। আইডিএর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, শনিবার রাতে গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে তারা হামাসের সশস্ত্র সংগঠন আল কাসাম ব্রিগেডের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ইসার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পান। সে অনুযায়ী রাতে গাজার কেন্দ্রে অবস্থিত আল নুসেরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালানো হয়েছে। হাগারি দাবি করেছেন, ইসা ও হামাসের অপর এক নেতা শরণার্থী শিবিরের নিচে অবস্থিত ভূগর্ভস্থ কম্পাউন্ড ব্যবহার করে গাজায় হামাসের অস্ত্রের যোগান দেওয়ার কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। ইসরায়েলি বিমান বাহিনী ও আরব সাগরে চীন ইরানকে সাথে নিয়ে মহড়া শুরু করল রাশিয়া। রাশিয়া আরব সাগরে চীন ও ইরানকে সঙ্গে নিয়ে নৌমহড়া শুরু করছে। সামুদ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করার লক্ষ্যে 4 দিনে এই যৌথ মহড়া আজ ওমান উপসাগরে চাবাহার বন্দর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আজারবাইজান, ভারত, কাজাখস্তান, ওমান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সামরিক প্রতিনিধিরাও অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে যোগ দিবে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে জাহাজ চলাচলের হুমকি মোকাবেলার লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন নৌজোট আরব সাগর উপদ্বীপের বিপরীত দিকে মহড়া চালাচ্ছে। বিপরীত দিকে পাল্টা মহড়া শুরু করছে রাশিয়া। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেন থেকে ছোড়া 25টি ড্রোন ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় রুশ বাহিনীর 910 জন হতাহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে তাদের মোট ক্ষয়ক্ষতি হয়েছে 4,25,890 জন। গত একদিনে ইউক্রেনের 27টি রুশ সাঁজোয়া যান 42টি ড্রোন ধ্বংস করেছে। সপ্তাহান্তে প্রায় 290টি ইউক্রেনীয় ড্রোন দনতস্কে ধরা পড়েছে। দনতস্ক পিপলস রিপাবলিক ডিপিআর এর প্রতিরক্ষা সদর দপ্তর জানিয়েছে, গত সপ্তাহান্তে দনতস্ক, মেকোভস্ক এবং গোর্লোকোবাতে 288 এর মতো ইউক্রেনীয় ড্রোন জ্যাম করা হয়েছিল। ফেডারেল সিকিউরিটি সার্ভিসেস ডনবাস ডিরেক্টরেট মতে সপ্তাহান্তে দনতস্ক, মাকিয়াভকা এবং গরলোভকাতে মোট 288টি ইউক্রেনীয় ড্রোন দেখা গেছে এবং জ্যাম করা হয়েছে। দনতস্কের কিরোভস্কি জেলায় বেশ
বেসামরিক জনগণের ওপর আর্টিলারি হামলায় সাহায্য করার সময় গতকাল 14টি পুনরুদ্ধারকারী মনুষ্যবিহীন বিমান যান জ্যাম করা হয়েছিল। প্রজাতন্ত্রের প্রতিরক্ষা সদর দপ্তর তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছে, ইউক্রেনের ড্রোনগুলি প্রায় প্রতিদিনই ডিপিআর স্থাপনাগুলিতে হামলা চালায়। এইভাবে দনেৎস্কের মেয়র অ্যালেক্সি কোলেমজিন আগের দিন বলেছিলেন যে ইউক্রেনীয় ড্রোন থেকে বিস্ফোরক পদার্থ নিক্ষেপের ফলে 2 মহিলা আহত হয়েছেন। মোদির অরুণাচল সফর সীমান্ত সমস্যাকে আরও জটিল করবে বলছে চীন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক অরুণাচল সফর দুই দেশের সীমান্ত সমস্যাকে আরও জটিল করে তুলবে বলে জানিয়েছে চীন। সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল ওই প্রসঙ্গে বলেন, তারা এই বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, চীন ভারত সীমান্তের পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশ ভারতীয় সেনাদের সফরের তীব্র নিন্দা জানানো হয়েছে। ওয়াং ওয়েনবিন বলেন, জাংজান এলাকা অরুণাচল প্রদেশ চীনের অংশ। চীন কখনো ওই অংশকে ভারতের বলে স্বীকৃতি দেয়নি, বরাবর দৃঢ়ভাবে তার বিরোধিতা করেছে। ওই এলাকায় যথেষ্ট স্থাপনার কোনো অধিকারও ভারতের নেই। এই পদক্ষেপ সীমান্ত প্রশ্নকে জটিলতর করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চীনের এই প্রতিবাদের জবাব দিয়েছেন। চীনের প্রতিবাদ অগ্রাহ্য করে তিনি বলেছেন, ভারতীয় নেতাদের অরুণাচল সফরের বিরোধিতা করার কোনো যৌক্তিকতা চীনের নেই। অন্যান্য প্রদেশে ভারতীয় নেতারা যেমন যান, ঠিক তেমনি অরুণাচলেও যান। সেখানে উন্নয়নমূলক প্রকল্পের বিরোধিতার কোনো কারণই চীনে থাকতে পারে না। তাছাড়া এই জাতীয় আপত্তির কারণে বাস্তবতারও কোনো পরিবর্তন হবে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। চীনকে বারবার সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। 9 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ গিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুট উচ্চতায় সেখানে 825 কোটি রুপিতে তৈরি সেলা টানেলের উদ্বোধন করেছেন তিনি। ওই টানেল নির্মাণের ফলে চীন অরুণাচল প্রদেশ সীমান্তের অগ্রবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক সরঞ্জাম অতি দ্রুত নেওয়া সম্ভব হবে। তা ওয়াং এর সঙ্গে সব মৌসুমে যোগাযোগ রাখা সম্ভব হবে। ওই উচ্চতায় 2 লেনের ওই টানেল বিশ্বের সর্ববৃহৎ। আসামের তেজপুর থেকে যাওয়া ওই সড়ক সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। চীন বরাবরই অরুণাচল প্রদেশ নিয়ে স্পর্শকাতর। তাদের কাছে এই রাজ্যটি দক্ষিণ তিব্বতের অংশ। যতবার ভারতীয় নেতারা সেখানে যান, প্রতিবারই চীন প্রতিবাদ জানায়। তারা ওই রাজ্যের বিভিন্ন অঞ্চলের নামও তাদের মতো করে রেখেছে। ভারত অবশ্য কখনো তাদের আপত্তিকে আমলে নেয় না। অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে ভারত। এটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তি দিয়ে দেশীয়ভাবে তৈরি অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের প্রথম ফ্লাইট পরীক্ষা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এক্সে একথা জানিয়েছেন। এই সফলতার জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। দেশীয় প্রযুক্তিতে ভারতের তৈরি এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওজন 50 টন। ভারতের পরমাণু সক্ষম অগ্নি ক্ষেপণাস্ত্র সিরিজের সর্বশেষ ক্ষেপণাস্ত্র এটি। অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের পাল্লা 5000 কিলোমিটার। প্রয়োজনে বৃদ্ধি করা যেতে পারে এর পাল্লা। এই ক্ষেপণাস্ত্রে এমন সেন্সর ব্যবহার করা হয়েছে যার জন্য যে কোনো সময় নিখুঁত লক্ষ্যে আক্রমণ হানতে পারে অগ্নি 5। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তি আছে। সেই তালিকায় এবার যুক্ত হলো ভারত। বিশেষজ্ঞরা বলছেন, ওই প্রযুক্তির মাধ্যমে একই সঙ্গে একাধিক জায়গায় আক্রমণ চালানো যাবে। এতদিন কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি লক্ষ্যবস্তুতে নিশানা করতে পারত, কিন্তু মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তির ফলে একই সঙ্গে একাধিক লক্ষ্য নিশানা করে গুড়িয়ে দেওয়া যাবে। একই সময় একই সঙ্গে একাধিক শহরকে ধ্বংস করা যাবে। এবং সর্বশেষ জানাবো, গাজায় যুদ্ধবিরতির জন্য ভালো সুযোগ হতে পারে রমজানে, বলছে জাতিসংঘ। মুসলিমদের পবিত্র মাস রমজান গাজায় যুদ্ধবিরতির জন্য একটি ভালো সুযোগ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইতালির গণমাধ্যম নবকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। খবর ইয়েনিশাপাক ও আনাদোলু এজেন্সির। গুতেরেস বলেন, গাজার যুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক মানুষকে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে। ইসরায়েল বলছে এটি ফিলিস্তিনের বিরুদ্ধে নয়, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ছিল, কিন্তু বাস্তবতা হলো এটি ফিলিস্তিনিদের জন্য সম্মিলিত শাস্তি দেওয়া উঠেছে। গুতেরেস বলেন, গাজার যুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক মানুষকে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে। ইসরায়েল বলছে এটি ফিলিস্তিনের বিরুদ্ধে নয়, হামাসের বিরুদ্ধে যুদ্ধ ছিল। অ্যান্তোনিও গুতেরেস গাজার যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে বলেন, রমজান মাস এটির জন্য একটি ভালো সুযোগ হতে পারে। নবকে দেওয়া সাক্ষাৎকারে পরের দিনও গাজার যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেছেন গুতেরেস। গতকাল এক প্রেস এনকাউন্টারে তিনি অঞ্চলটিতে আরও প্রতিরোধযোগ্য মৃত্যু এড়াতে পদক্ষেপ নেওয়ার
আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বলেন, রমজান শুরু হয়ে গেলেও গাজায় হত্যা, বোমাবাজি ও রক্তপাত অব্যাহত রয়েছে। এ সময় তিনি বিশ্ববাসীকে রমজানের চেতনাকে সম্মান করার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় এবং ব্যাপক আকারে গাজায় জীবন রক্ষাকারী সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য সমস্ত বাধা অপসারণ করার কথা বলেছেন। গুতেরেস সাক্ষাৎকারে ইউক্রেনের যুদ্ধের বিষয়ে মন্তব্য করেছেন। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উপর গুরুত্ব জোর দিয়েছেন তিনি। আরও বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু করার ইচ্ছা আছে বলে আমি মনে করি না।